ফেরাতে হবে শান্তি শৃঙ্খলা, জননিরাপত্তা। 17 বছর পর বীরের বেশে দেশে ফিরে জনসমুদ্রে, বলেছেন তারেক রহমান। মাতৃভূমিকে স্পর্শ করে খালি পায়ে মাটি হাতে নিয়ে আবেগ ঘন তারেক রহমান, সবাইকে নিয়ে সবার আগে বাংলাদেশ গড়ার প্রত্যয়। 300 ফিটে সংবর্ধনা থেকে এবার কেয়ারে মায়ের পাশে তারেক রহমান। চিকিৎসার খোঁজ নিয়ে ফিরলেন গুলশানের নতুন বাসায়। রাজনীতির ইতিহাসে মহাকাব্য, তারেক রহমানের প্রত্যাবর্তন নিয়ে বিবিসি, রয়টার্স, আল জাজিরা সহ বিশ্ব গণমাধ্যমে উচ্ছ্বসিত শিরোনাম। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অবসান হল নেতাকর্মীদের দীর্ঘ প্রতীক্ষার। সংবর্ধনায় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, যে কোনো মূল্যে দেশের শান্তি শৃঙ্খলা ফেরাতে হবে, নিশ্চিত করতে হবে জননিরাপত্তা। সবাই ঐক্যবদ্ধ থাকলে জনগণের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে দেশ নিয়ে তার কিছু পরিকল্পনার কথাও জানান। আধিপত্যবাদীরা বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত উল্লেখ করে সবাইকে ধৈর্য ধরার আহ্বানও জানান। বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায় পরায়ণতার আলোকে দেশ গড়ে তোলা হবে। রিপোর্ট জাহাঙ্গীর আকান্দের, ক্যামেরায় SM সেলিম ও আরিফুল ইসলাম মাসুম। তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। নেতাকর্মীদের দীর্ঘদিনের এই স্লোগান অবশেষে সত্যি হলো। তিনি এলেন, দেখলেন, সিক্ত হলেন নেতাকর্মীদের হৃদয় নিংড়ানো ভালোবাসায়। এজন্য ভূমিপুত্রের রাজসিক প্রত্যাবর্তন, তাকে কাছে পাবার, সচক্ষে দেখার যে আকুতি, অগণিত নেতাকর্মী, সমর্থক আর জনতার, অবসান হলো তারও। এমন মহেন্দ্রক্ষণের জন্য অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ 17 বছর। অবশেষে সেই প্রতীক্ষার প্রহর শেষ হলো বিকেল 4টায়। কণ্টকাকীর্ণ পথ মারিয়ে জনতার ফুল বিছানো পথে সভামঞ্চে আগমন ঘটল তারেক রহমানের। এয়ারপোর্ট থেকে সংবর্ধনাস্থলের দূরত্ব মাত্র 7 কিলোমিটার হলেও ওই পথ পার হতে 3 ঘন্টার বেশি সময় লেগেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের। বিকেল 3:45টায় তারেক রহমান জুলাই 36 এক্সপ্রেসওয়ের সংবর্ধনা মঞ্চে যখন পৌঁছেন, তখন উচ্ছ্বসিত জনতা তুমুল করতালি দিয়ে তাকে অভিবাদন জানান। তারেক রহমানও মঞ্চের সব প্রান্তে গিয়ে হাত নেড়ে শুভেচ্ছা জানান উপস্থিত সবাইকে। এ সময় মঞ্চে উপস্থিত সমমনা রাজনৈতিক দলের নেতাদের শুভেচ্ছা জানান তারেক রহমান। তার জন্য মঞ্চে বিশেষ চেয়ার রাখা হলেও তিনি সাধারণ চেয়ারেই বসেন। তারেক রহমানকে দেখতে গত কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় আসতে থাকেন নেতাকর্মীরা। প্রচণ্ড শীত উপেক্ষা করে 300 ফিটে রাত কাটিয়েছেন বিপুল সংখ্যক মানুষ। ভোর হতেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষে মুখরিত হয়ে ওঠে জুলাই 36 এক্সপ্রেসওয়ে। জনসমুদ্রে পরিণত হয় পুরো এলাকা। তিল ধারণের কোথাও ঠাঁই নেই। শুধু সংবর্ধনার মঞ্চটা দেখা গেলেও জনস্রোতের শুরু কিংবা শেষ কোথায় তা জানা ছিল না কারুর। সংক্ষিপ্ত সংবর্ধনায় সমবেত জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রিয় বাংলাদেশ, যে কোনো মূল্যে শান্তি শৃঙ্খলা রক্ষায় প্রত্যয় জানিয়েছেন তারেক রহমান। একই সঙ্গে যে কোনো উস্কানির মুখে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান তিনি। আধিপত্যবাদ শক্তির গুপ্তচরেরা বিভিন্নভাবে ষড়যন্ত্রে এখন লিপ্ত রয়েছে। আমাদেরকে ধৈর্যশীল হতে হবে, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মের যে সদস্যরা আছেন, আপনারাই আগামী দিন দেশকে নেতৃত্ব দিবেন, দেশকে গড়ে তুলবেন। এই দায়িত্ব তরুণ প্রজন্মের সদস্যদেরকে আজ গ্রহণ করতে হবে। যে সকল জাতীয় নেতৃবৃন্দ এই মঞ্চে আছেন, মঞ্চের বাইরে যে সকল জাতীয় আরো নেতৃবৃন্দ আছেন, আমরা সকলে মিলে এই দেশকে নেতৃত্ব দিয়ে আমাদের বাংলাদেশের জনগণের প্রত্যাশিত সেই বাংলাদেশকে আমরা গড়ে তুলতে চাই। যে কোনো মূল্যে আমাদেরকে এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে। যে কোনো উস্কানির মুখে আমাদেরকে ধীর শান্ত থাকতে হবে। প্রিয় ভাই বোনেরা, আমরা দেশের শান্তি চাই, আমরা দেশের শান্তি চাই, আমরা দেশের শান্তি চাই। We have a plan. We have a plan for the people and for the country.
ইনশাআল্লাহ আমরা সেই প্ল্যান বাস্তবায়ন করব। এই সারা বাংলাদেশে গণতন্ত্রের শক্তি যত মানুষ উপস্থিত আছেন, প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমার লাগবে। যে কোনো মূল্যে আমরা আমাদের এই দেশের শান্তি শৃঙ্খলাকে ধরে রাখতে হবে। যে কোনো মূল্যে যে কোনো বিশৃঙ্খলাকে পরিত্যাগ করতে হবে। যে কোনো মূল্যে আমাদেরকে নিশ্চিত করতে হবে যাতে মানুষ নিরাপদ থাকতে পারে। ৭১ ও ২৪-এর বীর শহীদদের ঋণ শোধ করতে হবে বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিগত ১৫ বছর স্বৈরাচারের বিরুদ্ধে শত শত হাজারো গুম খুনের শিকার হয়েছে শুধু রাজনৈতিক দলের সদস্য নয়, নিরীহ মানুষের প্রতিবাদ করতে গিয়ে অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে, জীবন দিয়েছে। ২০২৪ সাল মাত্র সেদিনের ঘটনা। কিভাবে আমরা দেখেছি আমাদের তরুণ প্রজন্মের সদস্যরা কিভাবে নিজের জীবন উৎসর্গ করেছে দেশের এই স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য। কয়েকদিন আগে এই বাংলাদেশের ২৪-এর আন্দোলনের এক সাহসী প্রজন্মের এক সাহসী সদস্য ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। ওসমান হাদি শহীদ হয়েছে। প্রিয় ভাই বোনেরা, ওসমান হাদি চেয়েছিল এই দেশের মানুষের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক। আজ ২৪-এর আন্দোলনে যারা শহীদ হয়েছেন, ওসমান হাদি সহ ৭১-এ যারা শহীদ হয়েছেন, বিগত স্বৈরাচারের সময় বিভিন্নভাবে খুন গুমের শিকার হয়েছেন, এই মানুষগুলোর রক্তের ঋণ যদি শোধ করতে হয়, আসুন আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলব, যেখানে আমরা সকলে মিলে কাজ করব। তরুণ প্রজন্ম আগামী দিনে দেশের নেতৃত্ব দেবে উল্লেখ করে তিনি বলেন, সুন্দরভাবে দেশকে গড়ে তুলতে তরুণদের এগিয়ে আসতে হবে। জনগণের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সব দলের নেতাদের প্রতি আহ্বান জানান তারেক রহমান। আজ আমাদের সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার। এই দেশে যেমন পাহাড়ের মানুষ আছে, এই দেশে একইভাবে সমতলের মানুষ আছে। এই দেশে মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু সহ বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে। আমরা চাই সকলে মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলব আমরা, যেই বাংলাদেশের স্বপ্ন একজন মা দেখেন, অর্থাৎ একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। যে বাংলাদেশে একজন নারী, একজন পুরুষ, একজন শিশু যেই হোক না কেন, নিরাপদে ঘর থেকে বের হলে নিরাপদে ইনশাআল্লাহ ঘরে আবার ফিরে আসতে পারে। মমতাময়ী মা বেগম খালেদা জিয়ার জন্য সবার কাছে দোয়া চান তারেক রহমান। এখান থেকে আমি আমার মা দেশনেত্রী খালেদা জিয়ার কাছে যাব, যে মানুষটি এই দেশের মাটি, এই দেশের মানুষকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবেসেছেন। সন্তান হিসাবে আমার মন আমার মায়ের বিছানার পাশে পড়ে আছে সেই হাসপাতালের ঘরে, কিন্তু সেই মানুষটি যাদের জন্য জীবনকে উৎসর্গ করেছে, অর্থাৎ আপনারা এই মানুষগুলোকে যাদের জন্য দেশনেত্রী খালেদা জিয়া জীবন উৎসর্গ করেছেন নিজের জীবন, সেই মানুষগুলোকে আমি কোনোভাবেই ফেলে যেতে পারি না। এবং সেজন্যই আজ হাসপাতালে যাবার আগে আপনাদের প্রতি সহ টেলিভিশনগুলোর মাধ্যমে যারা সমগ্র বাংলাদেশে আমাকে দেখছেন, আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আজ আমি এখানে দাঁড়িয়েছি আপনাদের সামনে। সংক্ষিপ্ত বক্তব্য শেষে মা বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আল্লাহ হাফেজ। রাজস্বিক প্রত্যাবর্তন হল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন তিনি। মহান স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে দেশের প্রতিটি সংকটে জনগণের পাশে ছিল জিয়াউর রহমানের পরিবার।
বর্তমানে দেশে যে সংকট চলছে সেই সংকট কাটিয়ে গণতন্ত্রের অগ্রযাত্রায় নেতৃত্ব দেবেন তারেক রহমান, এমনটাই প্রত্যাশা সবার। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ৩০০ ফিট, পূর্বাচল, ঢাকা। ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে সংবর্ধনার পর মা বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান তারেক রহমান। হাসপাতালে মাকে দেখে বৈঠক করেন মেডিকেল বোর্ডের সাথে। ১.৫ ঘন্টা অবস্থান করে সন্ধ্যা ৭:৩০ নাগাদ বের হন হাসপাতাল থেকে। পথে সড়কের দুপাশে থাকা অসংখ্য নেতাকর্মীর ভিড়ে প্রায় ১ ঘন্টা পর গুলশানের নতুন বাসায় পৌঁছান তারেক রহমান। রিপোর্ট শুভ মাহফুজের। ৩০০ ফিটের সংক্ষিপ্ত বক্তব্য শেষে মমতাময়ী মা বেগম খালেদা জিয়াকে দেখতে বিকেল ৪:৩০টায় এভারকেয়ার হাসপাতালে রওনা হন তারেক রহমান। সড়কের দুই পাশে অবস্থানরত হাজার হাজার নেতাকর্মীদের ভিড়ের কারণে ৫ থেকে ৭ মিনিটের এভারকেয়ারের পথ পাড়ি দিতে সময় লাগে ১.৫ ঘন্টা। প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য সড়কের দুপাশে দীর্ঘ সময় অপেক্ষমান নেতাকর্মীদের প্রতি হাত নেড়ে ভালোবাসার জবাব দেন তারেক রহমান। এরপর সন্ধ্যা ৬টা নাগাদ প্রবেশ করেন হাসপাতালে মাকে দেখে বৈঠক করেন মেডিকেল বোর্ডের সাথে। এরপর রওনা হন বাসার উদ্দেশ্যে। এভারকেয়ার থেকে গুলশানের ১৯৬ নম্বর বাড়ি পৌঁছাতে বেজে যায় রাত ৮:৩০। গুলশানের বাড়ির সামনেও অপেক্ষায় থাকেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা। প্রিয় নেতার অপেক্ষায় ক্লান্তি ছিল না কারো। প্রতিটা মুহূর্ত ওনার অনুপ্রেরণা নিয়েই কিন্তু আমরা এগিয়ে গিয়েছি এবং চরম সংকট মুহূর্তেও ওনার আশা ভরসার উপরে আমরা ভিত্তি করে কিন্তু আমাদের আন্দোলন সংগ্রামকে আমরা এগিয়ে গিয়েছি। আমরা সবসময় আমাদের মধ্যে একটা কনফিডেন্স ছিল, আমাদের বলতে আমাদের বয়সী যারা রয়েছেন, যে অবশ্যই উনি একদিন আসবেন। এই স্বৈরাচারী সরকারের পতন মানে খুনি হাসিনার পতনের পরে উনি অবশ্যই আসবেন। কিন্তু তখন দেখা গিয়েছে যে অনেকেই সেটিকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করতো বা এটিকে একটা মানে হাস্যরসের মতো করার চেষ্টা করতো যে আর কোনোদিন উনি আসবেন না। তো আমরা আমাদের জায়গা থেকে সরে আসি নাই, আমরা খুবই শক্ত ছিলাম। আমরা বলেছি যে অবশ্যই তিনি আসবেন এবং উপযুক্ত সময় তিনি আসবেন। তো আজকে সেই দিনটি এসেছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে লক্ষ লক্ষ মানুষ তারা কিন্তু স্বেচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে এসে আমাদের নেতাকে বরণ করে নিয়েছে। নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় শেষে রাত ৯টার দিকে বাসভবনে প্রবেশ করেন তারেক রহমান। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, এই মুহূর্তে গুলশানের তারেক রহমানের বাসার সামনে আছেন সহকর্মী সৈকত সাদিক। সরাসরি কথা বলবো তার সাথে। সৈকত, বাসার সামনে এখন কারা আছেন এবং কেমন দেখছেন সেখানকার পরিস্থিতি? সিফাত, আজকে বলতে গেলে সকাল থেকেই সারা বাংলাদেশের মানুষ, বিশেষ করে বিএনপি নেতাকর্মীরা যার জন্য অপেক্ষায় ছিলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যাকে নিয়ে আজকে রাজধানী ঢাকায় বিশেষ করে ৩০০ ফিট যে আয়োজন ছিল, সেই তারেক রহমান সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালে তার মাকে দেখার পরেই কিন্তু এই যে বাসা গুলশানের ১৯৬ নম্বর রোডের যে বাসাটি, সেই বাসায় তিনি এসেছেন কড়া নিরাপত্তার মধ্য দিয়ে। এই সেই গাড়ি লাল সবুজের যে বাস, সেই বাসেই কিন্তু তিনি এখানে এসেছেন এবং যে আর্মি বিমানবন্দর থেকে সেনাবাহিনী অন্যান্য নিরাপত্তা বাহিনী তাকে যে নিরাপত্তা দিয়েছিলেন, ঠিক সেইভাবেই কিন্তু এই বাসার গেট পর্যন্ত তাকে নিয়ে এসেছেন। ৮:৩০টার দিকে তিনি বাসায় আসার পরেও কিন্তু এই বাসার দুই পাশের যে মূল সড়কটি রয়েছে, ৭৩ নম্বর সড়ক রয়েছে উত্তর প্রান্তে এবং দক্ষিণ প্রান্তে গুলশান, তো দুই পাশের কিন্তু সড়কে আটকে দেওয়া হয়েছিল এবং মানুষের যাতায়াতে নিরাপত্তা ব্যবস্থা ছিল। প্রায় ১ ঘন্টা এরকম থাকার পরেই কিন্তু সাধারণ মানুষ এবং সবার জন্য এই এলাকাটা খুলে দেওয়া হয়েছে, এখন যান চলাচল করছে। আর আপনি বলছিলেন যেহেতু গুলশান ২ থেকে নেতাকর্মীদের আটকে দেওয়া হয়েছিল, এরপরে কিন্তু আর নেতাকর্মীদের আসতে দেওয়া হয়নি। এখন ভিতরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী, তার মেয়ে সহ তার যে পরিবারের যে সদস্যরা, তার আত্মীয় স্বজন, তারাই এসেছেন এবং আমরা প্রায় ২ ঘন্টার বেশি সময় ধরে এখানে আছি এবং দেখছি বিএনপির কোনো কেন্দ্রীয় নেতা কিন্তু এখন পর্যন্ত এখানে আমরা দেখিনি। এখন পর্যন্ত যারা এসেছেন সবাই, বা আমরা খোঁজ নিয়েছি, সবাই পরিবারের সদস্য এবং তারাই আছেন। যেহেতু সকাল থেকেই তারেক রহমান যে বাসটিতে বিমানবন্দরে আসার পরে দুপুরে এরপরে ৩০০ ফিট সমাবেশ মঞ্চ, সেখানে বক্তব্য রাখার পরে
এভারকেয়ার হাসপাতাল এবং পুরো রাস্তাটাতেই কিন্তু যেহেতু বিএনপির নেতাকর্মীদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস ছিল, তারা প্রিয় নেতাকে দেখার জন্য, তাকে এক পলক দেখার জন্য, তাকে সম্বর্ধনা দেওয়ার জন্য যেভাবে আঁকড়ে ধরেছেন, ধীরে 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 কিন্তু বাসটি এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানে এসেছেন এবং এই সারাদিন এবং দীর্ঘ যে জার্নিটি, গতকালকে যখন তিনি লন্ডন থেকে রওনা করেছিলেন, দীর্ঘ জার্নির পরে সিলেটে অবতরণ, এরপরে বিমানবন্দর এবং সব শেষেই কিন্তু এই গুলশানে 196 নাম্বারের যে বাসা, সেখানেই তিনি অবস্থান করছেন। তো এখন পর্যন্ত যে মেসেজটি সিফাত, তিনি এখানে অবস্থান করছেন এবং রাতে যেহেতু কোনো কর্মসূচি ওইভাবে নেই এবং আমরা জানি যে আগামীকালকে বাদ জুমা নামাজ শেষে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে সমাধিস্থল রয়েছে সেখানে তিনি যাবেন, তিনি ফুল দিবেন। এরপর তিনি জাতীয় স্মৃতিসৌধ রয়েছে সাভার, সেখানে যে শ্রদ্ধা নিবেদন করবেন। তো সিফাত, এখন পর্যন্ত এই এলাকাটা পুরো নিরাপত্তা ব্যবস্থার মধ্যে রয়েছে। সেনাবাহিনী এখন নেই, গুলশান থানার যে পুলিশ তারাই কিন্তু নিরাপত্তা দিচ্ছেন। এর বাইরে বিএনপির বা চেয়ারপারসনের যে নিরাপত্তা ব্যবস্থার দায়িত্বে যারা রয়েছেন, সিএসএফ, তারা নিরাপত্তা দিচ্ছেন। তো সব মিলে এখন পর্যন্ত বলা চলে যে 196 নম্বর যে বাসাটি যেখানে তারেক রহমান অবস্থান করছেন, পুরো নিরাপত্তার চাদরেই ঢাকা রয়েছে। সৈকত সাদিক জানাচ্ছিলেন গুলশানে তারেক রহমানের বাসার সামনে থেকে। সকাল 9:55 তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি প্রথমে সিলেট ওসমানী বিমানবন্দর এবং পরে 11:40 হযরত শাহজালাল বিমানবন্দরে নামে। বিমানবন্দরে তাকে স্বাগত জানান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির শীর্ষ নেতা ও স্বজনরা। নিরাপত্তা সহ সার্বিক বিষয়ে সহযোগিতার জন্য টেলিফোনে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান তারেক রহমান। পরে সবার আগে বাংলাদেশ স্লোগান সম্বলিত লাল রঙের বাসে পৌঁছান সংবর্ধনা স্থলে। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। এই হাত নাড়া, এই স্মিত হাসি, এজন্যই যেন অপেক্ষা করছিল গোটা বাংলাদেশ। অবশেষে অবসান হলো জনতার সেই অপেক্ষার। উপস্থিত হলো ইতিহাসের সেই মাহেন্দ্রক্ষণ। বিমান থেকে বেরিয়ে হাত নাড়তে নাড়তে ধীর পদক্ষেপে দৃঢ় চিত্তে বেরিয়ে এলেন জাতীয়তাবাদীদের প্রাণপুরুষ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 17 বছর 3 মাস পর দেশের মাটিতে পা রাখলেন তিনি। বাঙালি ইতিহাসের বাঁক বদলের এই ঐতিহাসিক মুহূর্তে এর নায়ক তারেক রহমানকে দেখার জন্য বিমানবন্দরের ভেতরেও ছিল দায়িত্বরত কর্মকর্তা কর্মচারীদের উচ্ছ্বাস। উপস্থিতদের উৎসুক নয়নের কেন্দ্রে ছিলেন জনতার এই প্রিয় জননেতা। সবাইকে হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি। ভিআইপি লাউঞ্জে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র নেতৃবৃন্দ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানান। একে একে সবার সাথে কোলাকুলি করেন তিনি। শীর্ষ নেতাদের অনেকেই প্রিয় নেতাকে কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন। অসুস্থ শাশুড়ি ইকবাল মান বানু পরম মমতায় কাছে টেনে নেন মেয়ে জামাই তারেক রহমানকে। এ সময় সঙ্গে তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান এবং স্ত্রী জোবাইদা রহমান ছিলেন। দলীয় শীর্ষ নেতা এবং আত্মীয় পরিজন পরিবেষ্টিত অবস্থায় কিছুটা সময় কাটান তারেক রহমান। সবার খোঁজখবর নেন তিনি। পরে টেলিফোনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিরাপত্তা সহ সার্বিক বিষয়ে সহায়তার জন্য প্রধান উপদেষ্টাকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান তিনি। আমি আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি আপনার পক্ষ থেকে বিভিন্ন রকম আয়োজন করেছেন, বিশেষ করে আমার নিরাপত্তার জন্য। থ্যাংক ইউ সো মাচ। এরপর ভিআইপি লাউঞ্জ থেকে বেরিয়ে আসেন তারেক রহমান। টার্মিনালের বাইরে উপস্থিত নেতাকর্মী জনতার উদ্দেশ্যে আবারও হাত নেড়ে শুভেচ্ছা জানান। নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখলেও অনুভূতির তীব্র প্রকাশ ছিল তার মধ্যে। তাই তো জুতা খুলে খালি পায়ে দেশের মাটি স্পর্শ করেন শহীদ জিয়াতনায় তারেক রহমান। এরপর সবার আগে বাংলাদেশ স্লোগান সম্বলিত লাল রঙের বুলেট প্রুফ বাসে চড়ে জুলাই 36 এক্সপ্রেসওয়ে মঞ্চ অভিমুখে রওনা দেন তারেক রহমান। রাস্তার দুপাশে উপস্থিত লাখো নেতাকর্মী ও জনতা স্লোগানে বরণ করে নেন ইতিহাসের এই বড় পুত্রকে। র্যাব, পুলিশ, সেনাবাহিনী সমন্বয়ে ছিল পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী জুবাইদা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটটি সকাল 9:55 সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে ঘণ্টাখানিক যাত্রা বিরতির পর ঢাকা অভিমুখে রওনা দেয় বিমানটি। সকাল 11:30টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে স্পর্শ করে তারেক রহমানকে বহনকারী বিমান। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা। পতিত স্বৈরাচার শেখ হাসিনা বলেছিলেন, পারলে তুই বেটা দেশে আয়। তিনি ঠিকই এসেছেন বীরের বেশে।
মহাসমারোহে। অথচ যিনি দম্ভ ভরে আসতে বলেছিলেন সেই তিনিই আজ দেশে নেই। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পালিয়ে আশ্রয় নিয়েছেন ভারতে। আর তারেক রহমান দেশে ফিরে সংবর্ধনায় সিক্ত হয়েছেন লক্ষ কোটি মানুষের ভালোবাসায়। ফজলে রাব্বিকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন মহিবুল্লাহ মুহিব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানী ঢাকা হয়ে ওঠে যেন এক জনসমুদ্র। আব্দুল্লাপুর থেকে মহাখালী ছাপিয়ে জনতার ঢল ছড়িয়ে পড়ে গুলশান, বাড্ডা ও বসুন্ধরা এলাকায়। সীমাহীন শীত উপেক্ষা করে প্রিয় নেতাকে এক নজর দেখার প্রতীক্ষা যেন শেষ হবার নয়। যে তিনি বাংলাদেশের গণতন্ত্রের এক অনন্য প্রতীক এবং তার আগমনে বাংলাদেশের গণতন্ত্র আরেকটি ধাপ এগিয়ে যাবে। মানুষ স্রোতের মতো আসছে। 300 ফিট থেকে শুরু করে আমাদের যে এই বনানী, কাকলি, এয়ারপোর্ট, এই যে জসিমউদ্দিন, সব জায়গায় হাজার হাজার লোক আসতেছে। মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা, নেতা কর্মীদের মধ্যে আনন্দের একটা বন্যা। আমরা মনে করছি যে আমাদের নেতার আগমনের মধ্য দিয়ে সেই সমস্ত ষড়যন্ত্রগুলো ধ্বংস হবে, নচ্ছাত হবে এবং সুন্দর একটি নির্বাচনের দিকে দেশের সকল মানুষকে নিয়ে, আমরা সকল দলকে নিয়ে আমরা এগিয়ে যাব। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এয়ারপোর্ট থেকে বের হয়ে 300 ফিটের উদ্দেশ্যে রওনা হন তারেক রহমান। জাতীয় পতাকার রঙে রঙিন লাল সবুজের বাসে করে লাখো মানুষের অভিবাদন গ্রহণ করেন তিনি। জনতার ভিড় ঠেলে যেন এগোতেই চাইছে না তারেক রহমানের গাড়ি বহর। সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর কড়া প্রহরায় বহর ছুটে যায় পূর্বাঞ্চলের 300 ফিট এলাকায়। এর আগে ভোর থেকেই পুলিশ, বিজিবি, সেনাবাহিনী সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিমানবন্দর এলাকায় তৈরি করেন কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। যান চলাচল স্বাভাবিক রাখার সব চেষ্টা ব্যর্থ হয় উপচে পড়া জনতার ভিড়ে। রেড, ইয়েলো ও হোয়াইট এই 3 জোনে ভাগ করে সাজানো হয় নিরাপত্তার ছক। তারেক রহমান দেশে ফেরায় নেতাকর্মীদের মধ্যে দেখা যায় বাড়তি উচ্ছ্বাস ও উন্মাদনা। তারা বলছেন তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র ফিরে আসবে। গতকাল থেকেই দেখেছি সারা রাত জুড়ে মানুষ এসেছে এবং আপনি দেখেন এলাকায় যেখানে আপনি তাকাচ্ছেন মানুষ আর মানুষ। ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপি তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তনে সারা বাংলাদেশের নেতাকর্মীরা উৎসাহিত, আনন্দিত, মানে আমি ভাষায় ব্যক্ত করতে পারবো না। দীর্ঘ 18 বছর পরে উনি একটা নতুন ইনিংস আজকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে শুরু করবেন, যে ইতিহাস বাংলাদেশকে গণতান্ত্রিক এবং একটি জনপ্রতিনিধিত্বমূলক সরকার গঠনের পথে আরেক ধাপে এগিয়ে নিয়ে যাবে। 2007 সালে তারেক রহমানকে আটক করে তৎকালীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। প্রায় 18 মাস কারাবরণের পর 2008 সালে লন্ডনের উদ্দেশ্যে সপরিবারে দেশ ছাড়তে বাধ্য হন তারেক রহমান। দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবন, অতঃপর বীর দর্পে দেশে ফেরা, এজন্য এক ইতিহাসের মহাকাব্য রচনা করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামীর সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণে কতটুকু ভূমিকা পালন করবেন তিনি, সেটি এখন দেখার বিষয়। মহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। জন্মভূমির মাটির সাথে দীর্ঘ প্রায় 1.5 যুগের অপ্রত্যাশিত বিচ্ছেদের অবসান ঘটিয়ে দেশে ফেরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিপুল উচ্ছ্বাসে বরণের ঐতিহাসিক খবর গুরুত্বের সাথে প্রচার করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। পরিস্থিতি বিশ্লেষণে তাকে ভবিষ্যৎ বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী বলেও হেডলাইন করেছে একাধিক গণমাধ্যম। বিস্তারিত মেহরাব হোসেন খানের ডেস্ক রিপোর্টে। বাংলাদেশের রাজনীতির আপৎকালীন অবস্থায় বিশেষ পরিস্থিতির কারণে জন্মভূমি ছাড়ার 17 বছর পর বীরের বেশে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভবিষ্যৎ কাণ্ডারি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য ছেলেকে বরণ করতে নেতাকর্মীদের বাঁধ ভাঙা উচ্ছ্বাসের আলোচিত খবরটি চোখ এড়ায়নি আন্তর্জাতিক গণমাধ্যমের। বিশ্বের প্রভাবশালী গণমাধ্যমগুলোতে গুরুত্বের সাথে জায়গা করে নিয়েছে বাংলাদেশের রাজনীতির মোড় ঘোরানো এই খবরটি। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের সংবাদ শুরুর দিকে রেখেছে অম্লমধুর সম্পর্কের ঘনিষ্ঠ প্রতিবেশী ভারতের গণমাধ্যমগুলো। তার দেশে ফেরার ফলে আসন্ন নির্বাচনের আগ মুহূর্তে দলের নেতাকর্মীদের মধ্যে
আশার জোয়ার ছড়িয়ে পড়ার দিকে গুরুত্ব দিয়ে খবর প্রকাশ করেছে পশ্চিমবঙ্গের প্রভাবশালী গণমাধ্যম আনন্দবাজার। দেশের মাটিতে পা রাখার পর পূর্বাচলের ৩০০ ফিটে গণসংবর্ধনা আর এর সামগ্রিক প্রস্তুতির খবর ছিল এই প্রতিবেদনে। ছিল সামাজিক মাধ্যমে পোস্ট করা তারেক রহমান ও তার পরিবারের ছবি ও মন্তব্য নিয়ে আবেগঘন বিশ্লেষণ। ছিল দেশে ফেরার পর ভোটার হওয়ার আবেদন করা সহ পরবর্তী কয়েকদিনের কর্মসূচির বিবরণ। ১৭ বছরের অনিচ্ছাকৃত নির্বাসন শেষে এই মুহূর্তে তারেক রহমানের দেশে ফেরা কেন বিশেষ তাৎপর্যপূর্ণ এ বিষয়ে বিশ্লেষণ করেছে ভারতের আরেক প্রভাবশালী গণমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া। প্রতিবেদনে বলা হয়েছে, গত ২ যুগের মধ্যে প্রথম আওয়ামী লীগবিহীন নির্বাচন আর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনায় তারেক রহমানই বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হবার জোরালো সম্ভাবনা রয়েছে। এই প্রতিবেদনে তারেক রহমানের রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনী ছাড়াও উঠে এসেছে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শাসনামল, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের প্রেক্ষাপট আর শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের ঘটনা। দেশের মাটিতে পা দেয়া তারেক রহমানের পরিপাটি পোশাক পরিচ্ছদ আর তাকে এক নজর দেখে নেতাকর্মীদের বাঁধ ভাঙা উচ্ছ্বাসের বিবরণ তুলে ধরেছে পাকিস্তানের গণমাধ্যম দ্য ডন। তারেক রহমানকে আগামী বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী উল্লেখ করে হেডলাইন করেছে মার্কিন গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস। প্রায় একই ধরনের হেডলাইন করে সংবাদটি গুরুত্বের সাথে প্রচার করেছে দ্য রয়টার্স। বিমানবন্দরে নিরাপত্তা কড়াকড়ি আর রাস্তার দুই পাশে সারিবদ্ধ নেতাকর্মীদের অভ্যর্থনা জানাতে দীর্ঘ অপেক্ষার বিবরণ ছিল ব্রিটিশি গণমাধ্যমের প্রতিবেদনে। এতে ছিল লাখ লাখ কর্মী সমর্থকের বাঁধ ভাঙা উচ্ছ্বাস, কড়া নিরাপত্তা বলয় আর পূর্বঘোষিত আগামী কয়েকদিনের কর্মসূচির বিবরণ। যুক্তরাজ্যের আরেকটি প্রভাবশালী গণমাধ্যম বিবিসিও তাদের এশিয়া বিভাগে একেবারে শুরুতেই রেখেছে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের খবরটি। এতে বলা হয়েছে ২০০৮ সাল থেকে লন্ডনে নির্বাসনের জীবন শেষে দেশে ফিরে গেছেন বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনে অন্যতম প্রার্থী বিএনপির এই শীর্ষ নেতা। এই সংবাদটি গুরুত্ব দিয়ে প্রচার করেছে কাতার ভিত্তিক সংবাদ সংস্থা আল জাজিরা। দীর্ঘ সময় দেশের মাটিতে ফিরতে না পারার কারণ আর তার আগমনে রাজনীতির প্রেক্ষাপটের আমূল পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বিশ্লেষণ তুলে ধরা হয়েছে এই প্রতিবেদনে। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন নিউজ ডেস্ক। রাজধানী ঢাকায় যথাযথ ধর্মীয় মর্যাদা ও উৎসব মুখর পরিবেশে উদযাপন হয়েছে যীশু খ্রিস্টের জন্মদিন স্মরণে খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন। ভোরের আলো ফুটতেই মহানগরীর বিভিন্ন গির্জা ও খ্রিস্টান অধ্যুষিত এলাকায় প্রার্থনা ও মিলনমালার আবহ। বৃহস্পতিবার সকালে বড়দিন উপলক্ষে রাজধানীর কাকরাইলে গির্জায় উৎসব মুখর পরিবেশ তৈরি হয়। দিনটি শান্তি, ভালোবাসা ও মানবতার বার্তা বহন করে। প্রার্থনা শেষে একে অন্যের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। উৎসব নির্বিঘ্ন করতে গির্জা ও আশপাশের এলাকায় নেওয়া হয় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। নানা আয়োজনে বড়দিন উদযাপন হয়েছে রাজধানীর বাইরে বিভিন্ন জায়গায়। চট্টগ্রামের পাথরঘাটায় রানী জপমালা গির্জায় সকালে সমবেত প্রার্থনা ও সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় বড়দিনের আনুষ্ঠানিকতা। নগরীর বিভিন্ন প্রান্ত থেকে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ এতে যোগদান। ময়মনসিংহে নগরীর বাটিকাশের এলাকায় ক্যাথেড্রাল গির্জা হাউসে বড়দিনের বিশেষ প্রার্থনা হয়। এই সময় দেশবাসীর শান্তি ও মঙ্গল কামনায় প্রার্থনা করেন বৃহত্তর ময়মনসিংহের ধর্মগুরু বিশপ পনেন পল কুরি। বরিশালের সদর রোডের ক্যাথলিক গির্জা সহ 5টি গির্জায় 3 স্তরের বিশিষ্ট নিরাপত্তার মধ্যে দিয়ে বড়দিনের উৎসব হয়েছে। প্যারিস হল ঘরে এই উৎসবে অংশ নেন খ্রিস্টান সম্প্রদায়ের ভক্তরা। রাঙামাটির আসামবর্তী নির্মলা মারিয়া গির্জায় বিশেষ প্রার্থনা করে খ্রিস্টান সম্প্রদায়। এই সময় সমবেত প্রার্থনা ও ধর্মীয় গান সহ বিভিন্ন আনুষ্ঠানিকতা হয়। নানা আয়োজনে শুভ বড়দিন উদযাপন হয়েছে কিশোরগঞ্জেও। শহরের গাইটাল শিক্ষকপল্লী এলাকায় 7th ডে অ্যাডভেন্টিস্ট চার্চে প্রার্থনা, কেক কাটা ও আলোচনা হয়। খাগড়াছড়িতেও বড়দিনের উৎসবে মেতেছে খ্রিস্টান সম্প্রদায়। সংবাদ শেষ করব, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো জানাবো আরেকবার। ফেরাতে হবে শান্তির শৃঙ্খলা, জননিরাপত্তা। 17 বছর পর বীরের বেশে দেশে ফিরে জনসমুদ্রে বলেছেন তারেক রহমান। মাতৃভূমিকে স্পর্শ করে খালি পায়ে মাটি হাতে নিয়ে আবেগ ঘন তারেক রহমান। সবাইকে নিয়ে সবার আগে বাংলাদেশ গড়ার প্রত্যয়। 300 ফিটে সংবর্ধনা থেকে এভার কেয়ারে মায়ের পাশে তারেক রহমান। চিকিৎসার খোঁজ নিয়ে ফিরলেন গুলশানের নতুন বাসায়।
রাজনীতির ইতিহাসে মহাকাব্য, তারেক রহমানের প্রত্যাবর্তন নিয়ে বিবিসি, রয়টার্স, আল জাজিরা সহ বিশ্ব গণমাধ্যমে উচ্ছ্বসিত শিরোনাম। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ। শুভরাত্রি।